এবার আমরা আলোচনা করব অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশ সম্পর্কে। আমরা জানি লোবিউল বা অ্যাসিনাসগুলো বহিঃক্ষরা অংশ হিসেবে কাজ করে। এটাও আমরা শুনেছি যে বহিঃক্ষরা অংশ থেকে সবসময় এনজাইম নিঃসরণ হয়। তাহলে অগ্নাশয়ের লোবিউল বা অ্যাসিনাস থেকে এনজাইম নিঃসরণ হবে। দেখো এনজাইমগুলো এদিক দিয়ে এই উইসাং নালীর মাধ্যমে কোথায় চলে আসবে বলো তো? ক্ষুদ্রান্তের ডিউডেনামে। তাহলে এখান থেকে এনজাইমগুলো নিঃসরণ হবে, এনজাইমগুলো চলে আসবে কোথায়? ক্ষুদ্রান্তের ডিউডেনামে। এবং ক্ষুদ্রান্তের ডিউডেনামে এসে ক্ষুদ্রান্তের মধ্যে এরা পরিপাকে সাহায্য করবে। তাহলে অগ্নাশয় অনেক এনজাইম নিঃসরণ করবে, কিন্তু অগ্নাশয়ের মধ্যে কোনো পরিপাক ঘটবে না। অগ্নাশয়ের এনজাইমগুলো চলে আসবে কোথায় বলো? ক্ষুদ্রান্তের ডিউডেনামে। এবং ক্ষুদ্রান্তের ডিউডেনামে কিন্তু পরিপাকগুলো ঘটবে। তাহলে খুব ভালো করে আমরা মনে রাখবো, অগ্নাশয় এনজাইম নিঃসরণ করবে কিন্তু পরিপাকটা ঘটবে, অগ্নাশয়ের এনজাইম দ্বারা পরিপাকটা ঘটবে ক্ষুদ্রান্তের ডিউডেনামে বলো, জেজুনামে বলো, ইলিয়ামে বলো, এই জায়গাগুলোতে। দেখো অগ্নাশয় থেকে নিঃসৃত বিভিন্ন এনজাইমগুলোর নাম আমি লিখেছি। এর মধ্যে কিছু এনজাইম শর্করা জাতীয় খাদ্যের পরিপাক করে, কিছু এনজাইম আমিষ জাতীয় খাদ্যের পরিপাক করে, আর কিছু এনজাইম স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক করে। এই এনজাইমগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। তোমরা দেখে অনেক ভয় পাও যে স্যার এগুলো কীভাবে মনে থাকবে। এগুলো মনে রাখা খুব সহজ। তুমি যখন ভিডিওটা দেখছো এখনই 4-5 বার করে একটু বলার চেষ্টা করো, দেখবে অনেকখানি মাথার মধ্যে গেঁথে যাবে। পরে যখন দেখবো এনজাইমগুলো কিভাবে কাজ করে, কোন এনজাইমটার পর কোন এনজাইমটা কাজ করে, কে কিভাবে খাদ্যবস্তুর পরিপাক করে, একটু ডিটেলসে যখন আমরা পড়বো তখন দেখবে যে এগুলো মনে রাখা খুব কঠিন কোনো বিষয় না, কারণ নামের মধ্যে অনেকগুলো হিন্টস দেওয়া আছে। আর সবগুলো এনজাইম একটার পর একটা কাজ হয়, এজন্য কাজের ক্রমানুসারেও যদি মাথায় রাখো খুব সহজেই কিন্তু মনে রাখা যায়। শর্করা জাতীয় খাদ্যের পরিপাক করে যে দুটো এনজাইম, অ্যামাইলেজ এবং মল্টেজ। দেখো এই অ্যামাইলেজ এবং মল্টেজ খুব পরিচিত দুটো নাম। আমাদের লালার মধ্যে ছিল না টায়ালিন, ওই টায়ালিনও তো একটা অ্যামাইলেজ ছিল, স্যালাইভারি অ্যামাইলেজ ছিল সেইটা। তো যাই হোক, অ্যামাইলেজ, লালার মধ্যেও ছিল মল্টেজ, আমাদের পরিচিত এনজাইম এগুলা। তারপরে দেখো আমিষ পরিপাককারী এনজাইমের মধ্যে রয়েছে ট্রিপসিন। দেখো পাকস্থলিতে পাওয়া যায় কিন্তু পেপসিন, পাকস্থলিতেও প আছে, পেপসিনও কি প আছে। পাকস্থলিতে পাওয়া যাবে পেপসিন, কিন্তু অগ্নাশয় রসের মধ্যে পাওয়া যাবে কি বলো? ট্রিপসিন। ট্রিপসিনের সঙ্গে মিল আছে কি? কাইমোট্রিপসিন। কার্বক্সি পেপটাইডেস আর অ্যামিনো পেপটাইডেস, একটু কষ্ট করে নামগুলো আপাতত মুখস্থ করো, একটু পরেই তোমাদের এগুলোর ব্যাখ্যা দেবো যে নামগুলো কেন এরকম হলো। কার্বক্সি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেজ আর ইলাস্টেজ। খুব সহজ, এগুলো একটু পরে রাখো। স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক করবে লাইপেজ এবং কোলেস্টেরল এস্টারেজ। দেখো এই এনজাইমগুলোর বিক্রিয়া বই লেখা আছে, তবে আমি এখন তোমাদের বিক্রিয়াগুলো দেখাবো না, কারণ বিক্রিয়াগুলো তো অগ্নাশয়ের মধ্যে হবে না। এনজাইমগুলো চলে আসবে কোথায়? ক্ষুদ্রান্তে। বিক্রিয়া তো হবে ক্ষুদ্রান্তের মধ্যে। তো ক্ষুদ্রান্ত যখন আমরা পড়বো তখন এই বিক্রিয়াগুলো দেখব। একই বিক্রিয়া বারবার পড়ার তো প্রয়োজন নাই। তাহলে আমরা শুধু আপাতত এনজাইমগুলোর নাম মনে রাখবো, একটু পরে আমরা যখন ক্ষুদ্রান্তের ভেতরে গিয়ে ক্ষুদ্রান্তের বিক্রিয়া পড়বো তখন এনজাইমগুলোর কাজ সম্পর্কে জানবো। এবার আমরা আলোচনা করব অগ্নাশয় রস সম্পর্কে। আমরা জানি অগ্নাশয়ের মধ্যে দু ধরনের অংশ রয়েছে। কিছু অংশ রয়েছে যারা অন্তর্ক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, তারা হরমোন নিঃসরণ করে। অগ্নাশয়ের মধ্যে এমনও কিছু অংশ রয়েছে যারা বহিঃক্ষরা অংশ হিসেবে কাজ করে, তারা এনজাইম এবং অন্যান্য তরল পদার্থ ক্ষরণ করে। তাহলে অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশ থেকে এবং অন্তর্ক্ষরা অংশ থেকে ক্ষরিত সমস্ত তরল পদার্থকেই কিন্তু বলা হবে অগ্নাশয় রস। অগ্নাশয় রস সম্পর্কে কয়েকটা তথ্য আমাদের জানতে হবে, সেটা হচ্ছে পিএইচ কেমন। অগ্নাশয় রসের পিএইচ হচ্ছে 8 থেকে 8.3 পর্যন্ত হতে পারে। কোনো কিছুর পিএইচ যখন 7-এর চেয়ে বেশি হয় সেটা তো নিশ্চয়ই ক্ষারীয় অবস্থা হয়। যেহেতু অগ্নাশয় রসের পিএইচ 8 পাওয়া যাচ্ছে, তাই অগ্নাশয় রস কিন্তু নিশ্চয়ই ক্ষারীয়। এরা কিন্তু ক্ষারধর্মী তরল পদার্থ। দেখো অগ্নাশয় থেকে ক্ষারধর্মী অগ্নাশয় রসটা এই জায়গাতে আসলো। এদিকে পাকস্থলী থেকে অ্যাসিডিক খাবারগুলো এই জায়গাতে আসে। অ্যাসিড ক্ষার মারামারি করে শেষ পর্যন্ত ক্ষার বেঁচে যায় বা ক্ষার জিতে যায়। তাহলে ক্ষুদ্রান্তের পরিবেশটা কিন্তু ক্ষারীয়। ক্ষুদ্রান্তের পরিবেশ ক্ষারীয় করতে দুইজনের ভূমিকা আছে। এক হলো এই পিত্তরস, পিত্তরসটাও কিন্তু ক্ষারীয়। পিত্তরস এই জায়গাতে এসে পাকস্থলীর খাবারগুলোকে ক্ষারীয় বানায় ফেলে। এদিকে অগ্নাশয়ের রসগুলো এসে পাকস্থলী থেকে আগত খাবারগুলোকে ক্ষারীয় বানিয়ে ফেলে। পাকস্থলী থেকে আসা অ্যাসিডিক খাবারগুলোকে ক্ষারীয় খাবারে পরিণত করে দুই ধরনের রস। এক হচ্ছে অগ্নাশয় রস, আর দ্বিতীয় হচ্ছে এই পিত্তরস। তারপরে দেখো অগ্নাশয় রসের মধ্যে পানির পরিমাণ প্রায় 98%, খুব গুরুত্বপূর্ণ কোনো তথ্য না। অগ্নাশয় রসের মধ্যে 1.8% এনজাইম রয়েছে, এটাও না পড়লেই চলবে। এনজাইমগুলো কোনগুলো বলতো? ওই যে অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এনজাইম, একটু আগেই পড়লাম, অ্যামাইলেজ, মল্টেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ওই এনজাইমগুলোর কথা বোঝানো হচ্ছে। অগ্নাশয়ের মধ্যে অজৈব বস্তু কি কি রয়েছে? 0.2%, খুবই সামান্য পরিমাণে অজৈব বস্তু রয়েছে।
সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেটও থাকতে পারে। অগ্নাশয়ের মধ্যে বিভিন্ন বাইকার্বনেটগুলো আছে। আর বাইকার্বনেট, সোডিয়াম বলো পটাশিয়াম বাইকার্বনেট বলো, এই বাইকার্বনেটগুলো কিন্তু ক্ষারীয় একটা পরিস্থিতি সৃষ্টি করে, এরা বাফার হিসেবে কাজ করে। আমরা মনে রাখবো তাহলে অগ্নাশয় রসের মধ্যে বিভিন্ন বাইকার্বনেটগুলোই কিন্তু বাফার হিসেবে কাজ করে, এরাই কিন্তু ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করতে ভূমিকা রাখে।